হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের করাবো ইন্দো গ্রিক আক্রমণ বা ইন্দো গ্রিক ইনভেনশন। প্রাচীন ভারতের ইতিহাসে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো পরবর্তী মৌর্য যুগে অর্থাৎ পুষ্যবতী এবং কান্য বংশ যখন আমাদের উত্তর ভারতের রাজত্ব করছে, সেই সময়কালে ভারতের উত্তর পশ্চিম দিক দিয়ে একাধিক জাতি ভারতের উপরে আক্রমণ করে। আর এই আক্রমণকারীদের মধ্যে প্রথম জাতিটি ছিল ইন্দো গ্রিক, যারা ভারতের উপরে সর্বপ্রথম আক্রমণ করে। এই শুধু আক্রমণ একবারই হয়নি, এর পূর্বেও আমরা দেখতে পাই আলেকজান্ডার 327 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করে এবং এই মধ্য পরবর্তী যুগে অর্থাৎ পুষ্যমিত্র শুঙ্গ এবং কান্য বংশের সময়কালে আবার উত্তর পশ্চিম দিক দিয়ে আমরা দেখতে পাই যে ইন্দো গ্রিকরা ভারত আক্রমণ করেন এবং এই ইন্দো গ্রিক আক্রমণের পরে আবার শক বা সাইথিয়ানরা ভারত আক্রমণ করে এবং এর পরবর্তীকালে পার্থিয়ান এবং কুষাণরাও ভারতবর্ষে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিক দিয়ে আক্রমণ করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। তাহলে আমরা দেখতে পাই যে চন্দ্রগুপ্ত মৌর্য যখন উত্তর ভারতে তার নেতৃত্বে একটি শক্তিশালী মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, কিন্তু বৃহদ্রথ যখন শেষ মৌর্য সম্রাট হিসাবে সিংহাসনে বসেন, তখন তারই সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে হত্যা করে দেন এবং মগধের বুকে একটি নতুন সাম্রাজ্যের উত্থান ঘটান। তার নাম হলো শুঙ্গ বংশ এবং এই শুঙ্গ বংশের পরবর্তীকালে আমরা দেখতে পাবো আরেকটি বংশ, যা হলো কানভার ডাইনেস্টি, যার প্রতিষ্ঠাতা ছিলেন বাসুদেব কান্হ। তিনি এই বংশের প্রতিষ্ঠা করেন। এর পরবর্তীকালেই আমরা দেখতে পাবো যে উত্তর ভারত থেকে ভারতের উপরে একাধিকবার আক্রমণ হয়ে চলেছে, যার মধ্যে ভারতে প্রথম আক্রমণ করে কারা? ইন্দো গ্রিকরা এই ভারতের উপর আক্রমণ করে। তাহলে এই ইন্দো গ্রিক সম্পর্কে আমাদের জানতে গেলে আমাদের আলেকজান্ডার সম্পর্কে দু চার কথা না বললেই নয়। আমরা সবাই জানি আলেকজান্ডার ধননন্দর সময়কালে 327 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করে। আর এই আক্রমণের মাধ্যমে আলেকজান্ডার ভারত সহ ইরাক ইরান জয় করার ফলে তিনি তার একটি বৃহৎ সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। আর এই বৃহৎ সাম্রাজ্য পরিচালনা করার জন্য তিনি একাধিক সেনাপতিকেও নিযুক্ত করেছিলেন। আর আলেকজান্ডার মাত্র 32 বছর বয়সে ব্যাবিলনে 323 খ্রিস্টপূর্বাব্দে মারা যায়। এই আলেকজান্ডারের মৃত্যুর পরে আলেকজান্ডারের এই বিরাট সাম্রাজ্যটা তার বিভিন্ন সেনাপতিদের মধ্যে বিভক্ত হয়ে পড়ে। আর এই সেনাপতিদের মধ্যে উল্লেখযোগ্য ছিল ফিলিপ, সেলুকাস এবং আমি তোমাদের লিখে দিই এখানে অ্যান্টিগোনাস, ফিলিপ এবং সেলুকাস। অ্যান্টিগোনাস, ফিলিপ এবং সেলুকাস ছিলেন উল্লেখযোগ্য। আলেকজান্ডারের মৃত্যুর পরবর্তীকালে এই তিন সেনাপতি তাদের মধ্যে এই বৃহৎ সাম্রাজ্যটাকে ভাগ করে নেন এবং সেলুকাসের অংশ যেটি ছিল সেটি হলো ব্যাকট্রিয়া এবং প্রাচ্য অঞ্চল। ব্যাকট্রিয়া এবং প্রাচ্য অঞ্চল এই ভাগটি পড়ে কার মধ্যে? সেলুকাসের মধ্যে। আমরা এটা দেখতে পাই এই সেলুকাস এই অংশটিকে লাভ করার পরে সে পুনরায় আবার সিরিয়াতে ফিরে যায়। আর এই ইন্দো গ্রিক বলতে আমরা পূর্বে কোন স্থানকে বুঝতাম সেটা বলি। ইন্দো গ্রিক বলতে পূর্বে আমরা সিরিয়া, আফগানিস্তান এবং পাকিস্তানের কিছু অংশকে বোঝায়, যা এখন বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ আলাদা আলাদা রাষ্ট্র হয়ে গেছে, যেটি আফগানিস্তান, পাকিস্তান আলাদা রাষ্ট্র, কিন্তু পূর্বে সিরিয়া, আফগানিস্তান এবং পাকিস্তানের কিছু অংশ নিয়ে এই ইন্দো গ্রিকরা সেখানে রাজত্ব করত। আর এই ব্যাকট্রিয়া এবং প্রাচ্য অঞ্চলে অধিকার বা ক্ষমতাশালী হয়ে ওঠার পর সেলুকাস যখন সিরিয়াতে ফিরে যান এবং সেখানে ফিরে যাওয়ার পরে তার মৃত্যু ঘটে এবং তার পুত্র প্রথম অ্যান্টিওকাস গ্রিক রাজা হিসেবে সিংহাসনে বসেন। কিন্তু তিনি তার এই সাম্রাজ্যটাকে বৃদ্ধি করতে বা এক্সটেন্ড বা প্রসারিত করতে পারেননি। তিনি তার পিতার দখল করা সাম্রাজ্যের মধ্যে সীমাবদ্ধ ছিলেন। কিন্তু তার পরবর্তীকালে সেলুকাসের দ্বিতীয় পুত্র দ্বিতীয় অ্যান্টিওকাস বা অ্যান্টিওকাস দ্বিতীয় এই গ্রিক সিংহাসনে বসেন এবং তিনি তার সাম্রাজ্যটিকে প্রসারও করেছিলেন এবং তার শাসনকালে আমরা দেখতে পাবো যে ব্যাকট্রিয়া এবং পার্থিয়া এই দুটি স্বাধীন হয়ে যায়। সেই বিষয়টি আমরা আলোচনা পরে করব। তার আগে বলি যে এই সাম্রাজ্যটা অর্থাৎ ইন্দো গ্রিক সাম্রাজ্যটা যেহেতু বড় একটা রাজ্য নিয়ে গঠিত ছিল, এই সাম্রাজ্যটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একাধিক গভর্নরের নিযুক্ত
করা হয়েছিল, যার মধ্যে আমরা দেখতে পাবো যে ব্যাকট্রিয়ার গভর্নর কে ছিলেন? ডিওডোমাস। ব্যাকট্রিয়ার গভর্নর ছিলেন, আমি এখানে লিখেছি ডিওডোটাস। ব্যাকট্রিয়ার গভর্নর ছিলেন কে? ডিওডোটাস। এবং আরেকটা জায়গার গভর্নর কে ছিলেন? যে পার্থিয়ার গভর্নর ছিলেন আর্সাকেস। এই পার্থিয়ার গভর্নর ছিলেন কে? আর্সাকেস। এবং পার্থিয়ার গভর্নর ছিলেন আর্সাকেস, আর ব্যাকট্রিয়ার গভর্নর ছিলেন প্রথম ডিওডোটাস। তাহলে আমরা দেখতে পেলাম ব্যাকটেরিয়ার গভর্নর ছিলেন প্রথম ডিওডোটাস এবং পার্থিয়ার গভর্নর ছিলেন আর্সাকেস। পার্থিয়ার গভর্নর ছিলেন আর্সাকেস। তাহলে আমাদের এটুকু বুঝতে কোনো অসুবিধা নেই আশা করি। তারপরে আমরা দেখতে পাবো যখন দ্বিতীয় অ্যান্টিওকাস এই ইন্দো গ্রিক রাজা হিসেবে সিংহাসনে বসেন, তখনই এই দুটো গভর্নর অর্থাৎ ব্যাকট্রিয়া এবং পার্থিয়ার দুই গভর্নরই একসঙ্গে বিদ্রোহ ঘোষণা করে, তারা স্বাধীন হতে চায়। কিন্তু এই একই সঙ্গে দুই গভর্নরের এই এত বড় সংগ্রাম এই দ্বিতীয় অ্যান্টিওকাসের পক্ষে সামলানো সম্ভব ছিল না। এই কারণে দ্বিতীয় অ্যান্টিওকাস যুদ্ধে হেরে যায় এবং ব্যাকট্রিয়া এবং পার্থিয়া স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিণত হয় এবং তারা এই সিরিয়ার অন্তর্ভুক্ত আগে থাকলেও এখন তারা এই সিরিয়া থেকে আলাদা হিসেবে প্রতিষ্ঠিত করে নিজেকে। তাহলে চলো এই টপিকগুলো এবার আমি তোমাদের একটু ধরে ধরে 2-4 লাইন যেটা লিখিয়ে দেবে তোমাদের পড়িয়ে দিই। চলো, আমি তোমাদের যেমনটা বললাম, এই আলেকজান্ডারের মৃত্যুর পর অর্থাৎ আলেকজান্ডার 323 খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন। আলেকজান্ডারের মৃত্যুর পর তার বৃহৎ সাম্রাজ্য বিভক্ত হয়ে যায় বিভিন্ন সেনাপতিদের মধ্যে। আমি যেটা তোমাদের আগে বললাম, আলেকজান্ডারের মৃত্যুর পর তার এই বৃহৎ সাম্রাজ্যটা বিভিন্ন সেনাপতিদের মধ্যে বিভক্ত হয়ে পড়ে। তার সেনাপতিদের নামগুলো তুমি একটু মনে রাখবে: অ্যান্টিওগোনাস, ফিলিপ এবং সেলুকাস। অ্যান্টিওগোনাস, ফিলিপ, সেলুকাস। আর আলেকজান্ডার কোথায় মারা যায়? আলেকজান্ডার 32 বছর বয়সে ব্যাবিলনে মারা যায়। আলেকজান্ডার মাত্র 32 বছর বয়সে ব্যাবিলনে মারা যায়। আর সেলুকাস লাভ করেন ব্যাকট্রিয়া সহ প্রাচ্য প্রদেশগুলি। আর এই ব্যাকট্রিয়া বলতে পূর্বে আমরা সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তানের কিছু অংশকে বোঝানো হতো। আমি তোমাদের যেমনটা বললাম যে সেলুকাস তার ব্যাকট্রিয়া সহ প্রাচ্য প্রদেশগুলি লাভ করেন এবং তারপরে তিনি পুনরায় সিরিয়াতে ফিরে যান। আর পূর্বে আমরা এই ব্যাকট্রিয়া বলতে সিরিয়া, আফগানিস্তান এবং পাকিস্তানের কিছু অংশকে বোঝানো হতো। সেলুকাস ভারতবর্ষ থেকে সিরিয়াতে ফিরে যাওয়ার পর তার মৃত্যু ঘটে এবং প্রথম রাজা হন তার পুত্র প্রথম অ্যান্টিওকাস। এটা তোমরা মনে রাখবে, প্রথম রাজা হন কে? প্রথম অ্যান্টিওকাস। তিনি তার সাম্রাজ্যের বিস্তার ঘটাতে পারেননি, তার পিতার সাম্রাজ্য মধ্যেই তিনি নিজেকে অন্তর্ভুক্ত রেখেছিলেন। এবং এর পরবর্তীকালে রাজা হন আমরা দেখতে পাই দ্বিতীয় অ্যান্টিওকাস। এর শাসনকালে আমরা দেখতে পাবো যে দুটো গভর্নর একসঙ্গে নিজেদেরকে স্বাধীন করার জন্য বিদ্রোহ করবে, যা এই দ্বিতীয় অ্যান্টিওকাসের পক্ষে সামাল দেয়া সম্ভব ছিল না। এই কারণে এই ব্যাকট্রিয়া এবং পার্থিয়া এই প্রদেশ দুটি নিজেদেরকে স্বাধীন হিসেবে ঘোষণা করে। আর এই ব্যাকট্রিয়ার গভর্নর ছিলেন প্রথম ডিওডোটাস। ব্যাকট্রিয়ার গভর্নর ছিলেন কে? প্রথম ডিওডোটাস। তোমরা এর নামটাকে মনে রাখবে। প্রথম ডিওডোটাস ছিলেন ব্যাকট্রিয়ার গভর্নর। এবং দ্বিতীয় আরেকটি রাজ্য সেটি হলো পার্থিয়া, যেটার গভর্নর ছিল আর্সাকেসও একই সঙ্গে বিদ্রোহ করেন। আর দুই গভর্নরের বিদ্রোহ দমনে ব্যর্থ হয় এই দ্বিতীয় অ্যান্টিওকাস এবং ব্যাকট্রিয়া এবং পার্থিকা উভয়েই স্বাধীন হয়ে যায়। কিন্তু তার পরের পয়েন্ট আমরা দেখতে পারবো, কিন্তু সম্পূর্ণভাবে সিরিয়ার প্রভাবমুক্ত ব্যাকটেরিয়া প্রতিষ্ঠাতা করেন। কিন্তু সম্পূর্ণভাবে সিরিয়ার প্রভাবমুক্ত অর্থাৎ প্রথম যদি আমরা দেখতে পাই যে প্রথম ডিওডোটাস স্বাধীন একটি ব্যাকটেরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করলেও সেখানে কিছু জায়গায় সিরিয়ার প্রভাব লক্ষ্য করা যেত। কিন্তু যখন দ্বিতীয়, পরের পয়েন্টে তোমাদের লিখে দিয়েছি বোঝার সুবিধার্থে, দ্বিতীয় ডিওডোটাস যখন এই সিংহাসনে প্রতিষ্ঠা করলে বসেন, তখন তাকে ইউথিডেমাস অর্থাৎ তার নিজের সেনাপতি তাকে হত্যা করে দেয়।
তাহলে আমরা কি দেখতে পেলাম, কিন্তু সম্পূর্ণভাবে সিরিয়ার প্রভাবমুক্ত ব্যাকটেরিয়া প্রতিষ্ঠা করেন দ্বিতীয় ডিওডোটাস। মানে প্রথম ডিওডোটাস ব্যাকটেরিয়ার গভর্নর নিযুক্ত হন এবং তিনি বিদ্রোহ করে এই ব্যাকটেরিয়ার রাজ্যটিকে স্বাধীন করলেও সেখানে কিছু জায়গায় সিরিয়ার প্রভাব লক্ষ্য করা যেত। কিন্তু দ্বিতীয় ডিওডোটাস সিংহাসনে বসার পরেই সিরিয়ার প্রভাবমুক্ত ব্যাকটেরিয়া তিনি প্রতিষ্ঠা করেন এবং দ্বিতীয় ডিওডোটাসকে আবার হত্যা করেন কে, ইউথিডেমাস। এই নামটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা মনে রাখবে। ইউথিডেমাস, এই ইউথিডেমাস ছিলেন কে, দ্বিতীয় ডিওডোটাসের সেনাপতি। দ্বিতীয় ডিওডোটাসের সেনাপতি ছিলেন ইউথিডেমাস, সেটাও আমি তোমাদের লিখে দিয়েছি এখানে বোঝার সুবিধার্থে। আর লাস্টের পয়েন্ট আমি লিখেছি, আর এই সময় সিরিয়ার রাজা ছিলেন কে, যখন সেনাপতি ইউথিডেমাস দ্বিতীয় ডিওডোটাসকে হত্যা করেন তখন সিরিয়ার রাজা ছিলেন তৃতীয় সেলুকাস। এই ঘটনায় এই তৃতীয় সেলুকাস খুবই খুশি হন, তিনি খুশি হয়ে ইউথিডেমাসকে তার দরবারে আমন্ত্রণ জানান। তাহলে তোমাদের এই লাস্টের লাইনটা দেখে একটু সন্দেহ হতে পারে, আমি সেটার কনসেপ্ট তোমাদেরকে ক্লিয়ার করে দিই। যখন সিরিয়া থেকে ব্যাকটেরিয়া এবং পার্থিয়া বেরিয়ে গেল, অটোমেটিক ভাবেই রাজার শক্তি অনেকটাই কমে যায়, কারণ যখন রাজার ক্ষমতা থেকে বেরিয়ে যায় তখন সেখানের ক্ষমতা অনেকটাই কমে যায়। তেমনি এক্ষেত্রে ব্যাকটেরিয়া এবং পার্থিয়া সিরিয়া থেকে বেরিয়ে গিয়ে দুটি স্বাধীন হিসেবে নিজেদেরকে ঘোষণা করে। কিন্তু যখন দ্বিতীয় অ্যান্টিওকাস এই ব্যাকটেরিয়ার রাজা ছিলেন তখন তারই সেনাপতি ইউথিডেমাস, আমি এখানে লিখে দিয়েছি, নামগুলো একটু জটিল লাগতে পারে, তোমাকে নোট করে নেবে। তারই সেনাপতি দ্বিতীয় ডিওডোটাসের সেনাপতি ইউথিডেমাস তাকে হত্যা করে দেয়। এই ঘটনায় সিরিয়ায় যখন যে রাজা ছিলেন অর্থাৎ তৃতীয় সেলুকাস, তিনি খুবই খুশি হন এবং তিনি ইউথিডেমাসকে তার দরবারে আমন্ত্রণ করেন। কিন্তু এই ইউথিডেমাস সেখানে নিজে না গিয়ে তার পুত্র ডেমেট্রিয়াসকে পাঠিয়েছিলেন। তা কি বললাম আমি, ইউথিডেমাস নিজে না গিয়ে তার পুত্র ডেমেট্রিয়াসকে তিনি পাঠিয়েছিলেন এবং এই আক্রমণ যাতে বন্ধ হয় সেই কারণেই এই একাধিক এই রাজা সিরিয়ার রাজার সঙ্গে, অর্থাৎ এই আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য সিরিয়ার রাজা তার নিজের কন্যার সঙ্গে ডেমেট্রিয়াসের বিবাহ দিয়ে দেন। তাহলে কি বললাম আমি, যে ইউথিডেমাস যখন দ্বিতীয় অ্যান্টিওকাসকে হত্যা করেন তখন সিরিয়ায় থাকা রাজা তৃতীয় সেলুকাস এতে খুবই খুশি হন এবং তার দরবারে তাকে আমন্ত্রণ জানান। কিন্তু ইউথিডেমাস নিজে না গিয়ে তার পুত্র ডেমেট্রিয়াসকে পাঠান তার দরবারে। আর সিরিয়ার রাজাও এই আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য তার কন্যার সঙ্গে এই ডেমেট্রিয়াসের বিবাহ অর্থাৎ বৈবাহিক সম্পর্ক গড়ে তোলেন বিবাহ দেবার মধ্য দিয়ে। আশা করি তোমাদের এটুকু বুঝতে কোনো অসুবিধা হয়নি। তোমরা তাহলে এটুকু এবার নোট ডাউন করতেই পারো। আশা করি তোমাদের এটুকু নোট ডাউন করা হয়ে গেছে। এরপরে আমরা তার পরের পার্টটুকু নিয়ে এবার আলোচনা করব, অর্থাৎ ডেমেট্রিয়াস মিনান্দার, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবার আমরা এই ইন্দো গ্রিক জাতিদের ভারতবর্ষে আগমন সম্পর্কে দু চারটে লাইন দেখব। চলো তাহলে শুরু করি। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে ব্যাকট্রীয় গ্রিকরা হিন্দু কুশ পর্বতের দক্ষিণে চলে আসে। হিন্দু কুশ পর্বতের দক্ষিণে তারা চলে আসে খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে। এবং এর পরবর্তী লাইন ইন্দো গ্রিক হলো ব্যাকট্রিয়া গ্রিকদের একটি শাখা যারা খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব 1ম শতাব্দী পর্যন্ত উত্তর পশ্চিম ভারত শাসন করে। এবং তারপরের লাইন, বেশিরভাগ ইন্দো গ্রিক রাজাই ছিলেন বৌদ্ধ। এটা ইম্পর্টেন্ট লাইন, বেশিরভাগ ইন্দো গ্রিক রাজাই ছিলেন বৌদ্ধ এবং তাদের শাসনের মধ্যে আমরা বৌদ্ধ ধর্মের বিশেষ প্রভাব লক্ষ্য করতে পারি। আর এই গ্রিকরা ভারতীয় এবং গ্রিক শিল্পরীতির দ্বারা অনুপ্রাণিত হয়ে গান্ধার
গান্ধার স্কুল অফ আর্ট প্রতিষ্ঠা করেন। এখানে একটু গান্ধার স্কুল অফ আর্ট, গান্ধার স্কুল অফ আর্ট, এই গান্ধার স্কুল অফ আর্ট প্রতিষ্ঠা করেন। আর গান্ধার স্কুল অফ আর্ট কি? এটা হলো গ্রিক, রোমান এবং ভারতীয় শিল্পরীতির সংমিশ্রণ, এবং ভারতীয় শিল্পরীতির সংমিশ্রণ। এই গান্ধার স্কুল অফ আর্ট কারা প্রতিষ্ঠা করে? ইন্দো গ্রিকরা। মানে এই গান্ধার স্কুল অফ আর্ট কি মূলত গ্রিক, রোমান এবং ভারতীয় শিল্পরীতির সংমিশ্রণে তারা এই গান্ধার স্কুল অফ আর্ট প্রতিষ্ঠা করেন। তাহলে আমরা কি দেখলাম? খ্রিস্টপূর্ব আমরা দেখতে পেলাম খ্রিস্টপূর্ব প্রথম, আমরা এখানে প্রথমে দিকে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকেই, আমি যেটা তোমাদের এখানে বললাম খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকেই এই ইন্দো গ্রিকরা ভারতের হিন্দুকুশ পর্বতের দক্ষিণ দিকে চলে আসে, এবং এই ইন্দো গ্রিকরাই খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে শুরু করে খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর প্রথম দিকে তারা উত্তর পশ্চিম ভারতে মূলত শাসন চালায় এই ইন্দো গ্রিক শাসকরা। আর ইন্দো গ্রিক শাসকদের মধ্যে বেশিরভাগই শাসকই ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী, কেননা তাদের আমরা এই শাসন কাজের মধ্যে বৌদ্ধ ধর্মের বেশি পরিমাণে পৃষ্ঠপোষকতা করতে আমরা দেখে থাকি। অর্থাৎ তাদের মধ্য তাদের এই সাম্রাজ্যের মধ্যে দিয়ে আমরা বৌদ্ধ ধর্মের বিকাশ ঘটে, সেটা আমরা লক্ষ্য করতে পারি। এখানে লিখে বেশিরভাগ ইন্দো গ্রিক রাজাই ছিলেন বৌদ্ধ এবং তাদের শাসনে বৌদ্ধ ধর্মের বিকাশ ঘটে। আর তারা এই ইন্দো গ্রিকরা ভারতীয় এবং গ্রিক শিল্পরীতির সংমিশ্রণে গান্ধার স্কুল অফ আর্ট প্রতিষ্ঠা করেন। এটি একটা গুরুত্বপূর্ণ লাইন যেটা তোমরা মনে রাখবে। গান্ধার স্কুল অফ আর্ট কারা প্রতিষ্ঠা করেন? ইন্দো গ্রিকরা। আর এদেরকে ইন্দো গ্রিক বলা হয় কেন? তারা যেহেতু গ্রিক মানে বিদেশি এবং তারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করার ফলে তারা সম্পূর্ণ আবার ভারতীয় হয়ে যায়নি, আবার সম্পূর্ণ তাদেরকে গ্রিকও বলা চলে না, কেননা তাদের মধ্যে গ্রিক এবং ভারতীয় এই দুই শিল্পরীতিরই মেলবন্ধন ঘটে। এই কারণে এদের নামকরণ করা হয় ইন্দো, তাই এদেরকে একসঙ্গে বলা হয় ইন্দো গ্রিক। আর তাদের দ্বারা তৈরি এই শিল্পরীতিকে আমরা বলে থাকি কি? ইন্দো গ্রিক শিল্পরীতি। অর্থাৎ গ্রিক সংস্কৃতির সঙ্গে ভারতীয় সংস্কৃতির মেলবন্ধন ঘটায় কারা? এই গ্রিকরা। সেই কারণে তাদেরকে আমরা বলি ইন্দো। আর তাদের দ্বারা তৈরি শিল্পকর্মকে আমরা বলি কি? ইন্দো গ্রিক শিল্পকর্ম, যার মধ্যে আমরা উল্লেখযোগ্য একটি নিদর্শন পাই কি? গান্ধার স্কুল অফ আর্ট। এবার আমরা দেখব ডেমেট্রিয়াস। এবার আমরা দেখব কি? ডেমেট্রিয়াস। এই ডেমেট্রিয়াস ছিলেন কি? ব্যাকট্রিয়ান একজন রাজা, যিনি 1990 বিসি অর্থাৎ 1990 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন এবং পুষ্যমিত শুম্ভর সঙ্গে সংগ্রামে জড়িয়ে পড়েন। আর এই ডেমেট্রিয়াস উত্তর পশ্চিম ভারতের মধ্য বংশের একটি বড় অংশ জয় করেন এবং হিন্দুকুশের দক্ষিণে ব্যাকট্রিয়া শাসনকে তিনি প্রতিষ্ঠা করেন। আর এই লাইনটা তোমাদের এখানে আমি 3টে স্টার দিলেও কম দেওয়া হবে এটা। আর ইন্দো গ্রিকরাই ভারতবর্ষে প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। আর যদি বলে যে কারা ভারতের স্বর্ণ মুদ্রা জনপ্রিয় করে, তাহলে উত্তর হবে কুষাণরা। আর ইন্দো গ্রিকরাই ভারতবর্ষে সর্বপ্রথম সোনার মুদ্রা বা স্বর্ণ মুদ্রা চালু করেন। আমি আরেকবার বলি, ডেমেট্রিয়াস ছিলেন ব্যাকট্রিয়ান রাজা, যিনি 1990 বিসিতে ভারত আক্রমণ করেন এবং পুষ্যমিত শুঙ্গের সঙ্গে সংগ্রামে জড়িয়ে পড়েন। আর তিনি ডেমেট্রিয়াস উত্তর পশ্চিম ভারতের মধ্য শাসনের একটি বড় অংশ জয় করেন এবং হিন্দুকুশের দক্ষিণে ব্যাকট্রিয়ান শাসনকে প্রতিষ্ঠা করেন। আর ইন্দো গ্রিকরাই হলো ভারতবর্ষের সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা চালু করেন আর জনপ্রিয় করেন কুষাণরা। জনপ্রিয় করে কারা? কুষাণরা। তাহলে এবার আমরা দেখব মিনান্দার, যিনি ছিলেন এই ইন্দো গ্রিক রাজাদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য রাজা। তোমরা যারা নোট করনি, যেটুকু তোমরা জানো না সেটুকু অবশ্যই নোট করো।
তাহলে এখন আমরা দেখব এই ইন্দো গ্রিক রাজাদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য বা একজন শ্রেষ্ঠ রাজা যিনি হলো মেনান্দার বা মিনান্দার। তিনি ছিলেন এই মিনান্দার বা মেনান্দার ছিলেন ইন্দো গ্রিক রাজাদের মধ্যে সব থেকে একজন উল্লেখযোগ্য রাজা। আমি এখানে লিখে দিয়েছি সব থেকে বিখ্যাত ইন্দো গ্রিক শাসক যিনি তার সাম্রাজ্যটিকে, এই মেনান্দারকে আমরা সব থেকে উল্লেখযোগ্য শাসক বলবো কেন, তিনি সিংহাসনে বসার পরে তার সাম্রাজ্যটাকে ব্যাপক বিস্তৃতি লাভ করিয়েছিলেন। যেন পশ্চিমে কাবুল উপত্যকা থেকে শুরু করে পূর্বে রাভি নদী উপত্যকা এবং উত্তরে সোয়ান উপত্যকা পর্যন্ত তার সাম্রাজ্যটাকে তিনি বিস্তৃতি লাভ করিয়েছিলেন। আর তার শাসনকালটা আমরা দেখি, তার শাসনকাল আমরা দেখতে পারবো 165 খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ 165 বিসি থেকে শুরু করে 145 বিসি পর্যন্ত তার সময়কাল। আর তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন কার কাছ থেকে, এটি একটি গুরুত্বপূর্ণ লাইন। এই মিনান্দার বা মেনান্দার তিনি বৌদ্ধ সন্ন্যাসী নাকসেনের কাছ থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন এবং একটি মিলিন্দ পানহ নামে একটি গ্রন্থ আছে যেখানে মূলত এই মিলিন্দ এবং নাকসেনের মধ্যে আলোচিত কিছু দার্শনিক প্রশ্নগুলি এই গ্রন্থের মাধ্যমে উল্লেখ করা আছে। আর এগুলো নিয়েই আমরা এখন আলোচনা করব। আর এই বংশের সব থেকে শেষ শাসক ছিলেন হারমাইউস, যিনি ছিলেন এই ইন্দো গ্রিক সাম্রাজ্যের বা রাজাদের মধ্যে শেষ শাসক। দ্বিতীয় শতকের সেই দিকে শক শাসকদের কাছে পরাজিত হওয়ার মাধ্যমে এই গ্রিক শাসনের অবসান ঘটে। তাহলে চলো এই লাইনগুলো আমরা এক নজরে দেখে নিই। এই মেনান্দার ছিলেন সব থেকে বিখ্যাত ইন্দো গ্রিক শাসক, যিনি তার সাম্রাজ্যটিকে পশ্চিমে, আমি যেমন বললাম, পশ্চিমে কাবুল নদী উপত্যকা এবং পূর্বে রাভি, উত্তরে সোয়ান উপত্যকা থেকে শুরু করে আরকোসিয়া পর্যন্ত তার রাজ্যের তিনি বিস্তার ঘটিয়েছিলেন। আর এই টাইম পিরিয়ডটাকে তোমরা একটু মনে রাখবে 165 থেকে 145 বিসি অর্থাৎ 165 খ্রিস্টপূর্বাব্দ থেকে 145 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। আর এই মিনান্দারের ক্যাপিটাল বা রাজধানী ছিলেন সকালা এবং আধুনিক শিয়ালকোট, যেটি আধুনিক শিয়ালকোট নামে পরিচিত। এটি রয়েছে কোথায়? পাঞ্জাব, শিয়ালকোট। এবং ক্যাপিটাল পূর্বে ছিল সাকালা এবং এখন বর্তমান নাম শিয়ালকোট, যেটি রয়েছে কোথায়? পাঞ্জাব। আর এই মিনান্দার বৌদ্ধ পণ্ডিত নাকসেন দ্বারা বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। এটাও একটা গুরুত্বপূর্ণ লাইন। তিনি কার কাছ থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন? তিনি বৌদ্ধ সন্ন্যাসী নাকসেনের কাছ থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন এবং বিখ্যাত বৌদ্ধ পাঠ, এই যে এখানে দুটো স্টার দিয়েই রেখেছি আগেই, মিলিন্দ পানহ। এই মিলিন্দ পানহ অর্থাৎ মিলিন্দার প্রশ্ন, মিলিন্দ পানহ তে মিলিন্দা কর্তৃক নাকসেনকে জিজ্ঞাসা করা কিছু দার্শনিক প্রশ্ন রয়েছে এই গ্রন্থতে। অর্থাৎ মিলিন্দার এবং নাকসেনের মধ্যে কথোপকথনের কিছু দার্শনিক প্রশ্ন এবং তার উত্তর রয়েছে এই মিলিন্দ পানহতে। আর আমরা সর্বশেষ লাইন যেটা দেখবো, হারমাইউস ছিলেন ইন্দো গ্রিক রাজাদের শেষ শাসক। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীর শেষ পর্যায়ে শকদের কাছে পরাজিত হবার কারণে এই ইন্দো গ্রিক শাসনের অবসান ঘটে। তাহলে আমি তোমাদেরকে আরেকবার মেমোরাইজ করিয়ে দিই যে ইন্দো গ্রিক শাসকদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ শাসক ছিলেন কে? মেনান্দার। এই মেনান্দারের সময়কাল যদি আমরা বলি 165 থেকে 145 বিসি। আর তিনি তার সাম্রাজ্যটিকে আগে আমি বলি পশ্চিমে কাবুল উপত্যকা থেকে পূর্বে রাভি এবং উত্তরে তিনি সোয়ান উপত্যকা থেকে আরকোসিয়া পর্যন্ত তার রাজ্যের বিস্তৃতি ঘটিয়েছিলেন এবং তিনি বৌদ্ধ পণ্ডিত নাকসেনের কাছ থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন এবং নাকসেন এবং এই মিলিন্দারের মধ্যে কিছু কথোপকথন নিয়ে একটি গ্রন্থ রচিত রয়েছে যেটি খুবই ইম্পর্টেন্ট, মিলিন্দ পানহ, যেখানে নাকসেনকে জিজ্ঞাসা করা মিলিন্দার কিছু দার্শনিক প্রশ্ন এবং নাকসেন কর্তৃক মিলিন্দাকে প্রদত্ত উত্তর, এই সকল সংকলন নিয়ে এই মিলিন্দ পানহটা রচিত। এই গ্রন্থটার নাম খুবই ইম্পর্টেন্ট। আর এই মিলিন্দারের রাজধানী কোথায় ছিল? আমি তোমাদের বললাম মিলিন্দারের রাজধানী ছিল সকালা বা আধুনিক কালে এখন যেটি শিয়ালকোট নামে পরিচিত। এটি রয়েছে কোথায়? পাঞ্জাব। এবং আর হারমাইউস ছিলেন এই ইন্দো গ্রিক শাসকদের শেষ রাজা। খ্রিস্টপূর্ব 2য় শতকের সেই দিকে শক রাজাদের কাছে পরাজিত হবার মাধ্যমে এই দীর্ঘ ইন্দো গ্রিক শাসনের অবসান ঘটে। এই ছিল আজকের ক্লাস। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্টেও জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দেবে। ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট